জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী জনগণের একটি সুবিশাল তিরঙ্গা যাত্রা কলেজ স্কয়ার থেকে খানিক পরে শুরু হবে, যা শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত যাবে। স্বাভাবিকভাবে দীর্ঘ সাংবাদিক সম্মেলন, প্রশ্ন উত্তর ইত্যাদি আজকে হওয়ার সুযোগ নেই। আমি ইতিমধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং আগরপাড়াতে আমাদের এক সতীর্থ ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করেছে, তার বাড়িতে গেছিলাম। সেখানে সাংবাদিক মহলে এই কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ সংক্রান্ত বিষয়ে আমি আমার বক্তব্য বা আমার মন্তব্য রেখেছি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সহযোগী একটি সংগঠন কর্মচারী পরিষদ, তার সভাপতি দেবাশিস শীল মহোদয় রয়েছেন এবং সাধারণ সম্পাদক সঞ্জীব বাবু সহ আমাদের যারা কোর কমিটির দায়িত্বশীল আছেন তারা এখানে উপবিষ্ট হয়েছেন, বেশ কয়েকজন। এই সংগঠনে কয়েক হাজার সদস্য রয়েছেন। যে সংগঠনের ব্যাপ্তি সুবিশালও নয়, এটাও আমরা স্বীকার করি। তার কারণ দমনপীড়ন নীতি ইত্যাদির কারণে আমাদের বহু কর্মচারীকে অন্যায়ভাবে কখনো সাগরদ্বীপে, কখনো আলিপুরদুয়ারে, কখনো কালিম্পংয়ে, কখনো পুরুলিয়ার একবারে ঝাড়খণ্ড প্রান্তে নানা সময়ে অত্যাচারিত হয়ে পাঠানো হয়েছে। তাই ভিতরে ভিতরে মনে মনে প্রচুর মানুষ আমাদের সমর্থন করেন, কিন্তু বাহ্যিকভাবে সদস্য পদ গ্রহণের সংখ্যাটা খুব বেশি রিমার্কেবল নয়, কিন্তু হৃদয় সবার আমাদের সঙ্গেই রয়েছে। যাই হোক, আমি কর্মচারী পরিষদের আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রথমেই আজকের এই যে জয়, তাকে পশ্চিমবাংলার শুধু কর্মচারী পরিষদ নয়, সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, অধ্যাপিকা, পঞ্চায়েত পুরসভার কর্মী, পেনশনার্স, লক্ষ লক্ষ যারা এই লড়াইতে জিতলেন, তাদেরকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। কনফেডারেশনের মামলা 2016-তে সিটে শুরু করলেও পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় এবং এই কর্মচারী পরিষদ সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে একসঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম ডিএ আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ, তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই ডিএ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি। আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ, সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে। এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই, যে এটা ন্যায্য। মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে। স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত 3 বছর ধরে, আপনাদের সকলের জানা রয়েছে। ডেটের পর ডেট, কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে, তারা জানতো এসএলপি খারিজ হবে, তারা এটা জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে অন্তত 10টি বড় হসপিটাল তৈরি করা যেত, 100টি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং তৈরি করা যেত। এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা, সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত
এটা 200 কোটি টাকার বেশি। যে বেশি ঘেউ ঘেউ করবেন না। আপনারা জানেন কখনো বলেছে ডিএ আবার কি, ও তো ঐচ্ছিক, ওটা অধিকার হতে পারে না। কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে 19 সালে রিপোর্ট গ্রহণ এবং 20-তে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, ভারতীয় জনতা পার্টি 2019-এ 18টা সিট জেতার জন্য। ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গে সেদিন মানুষ 18টা সিট না জেতাতো, তাহলে কখনোই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাবিনেটে 19 সালে। বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন? আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি ডিএ দেননি বলে আর 5th পে কমিশন করেননি বলে, 6th পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনার সঙ্গে নেই। তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, বলেন অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি। আর কমিটি আমাকে বলেছে অভিরূপ সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিরূপ সরকারকে ডাকা হয়, তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে। ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না, কারণ আমাদের টাকা নেই। যাই হোক, ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা সিট না জেতাতেন, তাহলে পে কমিশন কার্যকর হতো না এবং 1 জানুয়ারি 2020 থেকে এই পে কমিশন কার্যকর। এখন তো 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার তো 8th পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ, সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে, আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোনো নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখাইনি। এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী ডিএকে ঐচ্ছিক বলেছিলেন, ডিএ অধিকার হতে পারে না বলেছিলেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হায়ার জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার। এই মুখ্যমন্ত্রীর নৈতিকতা নিয়ে আমরা আগেই জানি। তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন না, তিনি দল চালাতেন, পরামর্শদাতা হিসেবে থাকতেন। এই মুখ্যমন্ত্রীর দোকান কাটা সবাই জানে। অর্থাৎ স্বাভাবিকভাবে এর কোনো নীতি নৈতিকতা নেই। তাই আজকে সুপ্রিম কোর্ট
সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা, কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। এটা আমাদের কাছে বড় জয়। সাথে সাথে কর্মচারী পরিষদ তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দীর্ঘ লড়াইতে। তাদের লড়াই এবং সর্বোপরি বিভিন্ন প্রফেশনাল লয়ারদেরকে দিয়ে এই লড়াইটা করা, এটা একটা ছোটোখাটো বিষয় নয়। আমাদের আইনজীবী বাঁশরী স্বরাজ মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে প্রচণ্ড হেল্প করেছেন। আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার, তিনি শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হিয়ারিং তাতে মিস্টার পরমজিৎ সিং পাটিওয়ালা, পিএস পাটিওয়ালা, সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার, যিনি কর্মচারী পরিষদের সওয়াল করেছিলেন, আপনারা লাইভ লতে দেখেছেন তিনি কিভাবে এই মামলার মোড় ঘুরিয়েছেন এবং তার তীক্ষ্ণ যুক্তি এবং বক্তব্য প্রত্যেকে দেখেছেন। তিনি হিজ রিপ্রেজেন্টেটিং অন বিহাফ অফ দি কর্মচারী পরিষদ ইজ দি অ্যাফিলিয়েটেড বাই দি স্টেট বিজেপি, ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি। ন্যাচারালি এই লড়াইতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা যে কথা বাইরে সবসময় বলেছি, আপনাদের সামনে সভা সমিতিতে, মিছিল মিটিংয়ে, বিধানসভার অভ্যন্তরে, নানা আলোচনাতে, যে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলেন বামেরা, এই মুখ্যমন্ত্রী 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন। আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি, দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া। সেই কারণে 2,15,00,000 বেকার, সেই কারণে রাস্তাঘাট হয় না, সেই কারণে নতুন সেতু হয় না, সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না, সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয়, সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান, আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে 25% ডিএ দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই, এই লড়াই আরও তীব্র হলো, স্বীকৃতি পেল। আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ, পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হলো, বাকিটাও আমরা আদায় করে দিতে পারবো। 100% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম। সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক, সেখানে দেবাশিস বাবুরা, সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে 7th পে কমিশন কার্যকর করা এবং 15 সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল
ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। আমাদের এই বক্তব্য ছিল, আমাদের কর্মসূচি আছে, তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম।